নমস্কার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি প্রমাণ করেছেন এখনও তিনি বিরোধী নেত্রী হিসেবে একামেবা দ্বিতীয়ম। তার কোনো জুড়ি গোটা ভারতবর্ষে নেই। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আজ সকালবেলা যখন প্রাতঃভ্রমণে বেরোন দিলীপ ঘোষ, সাংবাদিকরা সেখানে তার সামনে মাইক ধরে এবং সেখানে তিনি তার মন্তব্য, বিভিন্ন বিষয়ে মন্তব্য করেন। তার মুখ ফুসকেটা বেরিয়ে গিয়েছে যে এখন এই মুহূর্তে দেশে একমাত্র মোদী বিরোধী নেতার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলে ফেলেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান, অর্থাৎ এসআইআর বিরোধিতায় দিল্লিতে তার যে ভূমিকা, তা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের অন্যতম মোদী বিরোধী মুখ হিসেবে আরও অনেক বেশি প্রতিষ্ঠা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যত রাজ্যের রাজনীতিতেই সক্রিয়। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে আনা, যাতে তিনি আবার মুখ্যমন্ত্রী হতে পারেন, যাতে তিনি আবার মন্ত্রিসভা গঠন করতে পারেন এবং রাজ্যকে আগামী 5 বছর তিনিই চালাতে পারেন। কিন্তু দেখুন, লড়াইটা তিনি নিয়ে গেলেন দিল্লির মাটিতে। দিল্লির মাটিতে নিয়ে যাওয়ার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একসঙ্গে এক ঢিলে দুটো পাখি মারছেন। এক তো অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াকু ছবি, লড়াকু চেহারা, যা এই রাজ্যের মানুষ একসময় দেখেছিল যখন এখানে বামেদের সরকার ছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই লড়াকু চেহারায় দেখে, লড়াকু চরিত্রে দেখে এই রাজ্যের মানুষ তাকে ভোট দিয়েছিল, তার সরকার গড়েছিল। সেই চেহারা মমতা বন্দ্যোপাধ্যায় আর একবার দেখাতে পারছেন। রাজ্যের মাটিতে নয়, কারণ এখানে তো তারই সরকার, তিনি দিল্লির মাটিতে সেই চেহারা দেখাচ্ছেন। কিন্তু ইম্প্যাক্ট অবশ্যই একটা রাজ্যের ভোটারদের ওপর হবে। এটা কিন্তু এ রাজ্যের বিজেপিও বোঝে না তা নয়। কেন্দ্রের বিজেপির শীর্ষ নেতৃত্ব তারাও খুব ভালো বোঝে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে খেলাটা খেলেছেন, তার পাল্টা বিজেপি বা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারাও কিন্তু অত্যন্ত ধৈর্য সহকারে খেলছেন। যদি খেয়াল করে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারের বিরুদ্ধে, আমি আবার বলছি, কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে নয়, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েও এই মুহূর্তে এমন একটা কনফ্রন্টেশনে গেছেন যা নজিরবিহীন। এর আগে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ধরনের কনফ্রন্টেশনে যেতে আমরা দেখিনি। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা কেন্দ্রীয় সরকার কিন্তু নেয়নি, এখনো পর্যন্ত নেয়নি। এখন নেওয়া কি যেত না? অরবিন্দ কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, সেই অবস্থায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কি বিরাট অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার থেকে অনেক বড় অভিযোগ কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কাজে বাধা দেওয়া, কেন্দ্রীয় বাহিনীর হাত থেকে ফাইল ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ আমি আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম অ্যাগ্রেসিভলি এই খেলাটা খেলছেন, ঠিক সেরকমই উল্টো দিকে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব কিন্তু এই খেলাটা অত্যন্ত ধৈর্য সহকারে খেলছে। একেবারে শেয়ানে যুদ্ধ হচ্ছে এই মুহূর্তে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা ভুল পদক্ষেপ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সম্যকভাবে এর উপলব্ধি করছে যে একটা ভুল পদক্ষেপ তাদের যাবতীয় আয়োজনের চোনা ফেলে দিতে পারে। সম্ভবত সেই জন্য তারাও ধৈর্য সহকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভূমিকায় দেখতে বাধ্য হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ও জানেন, তিনি হয়তো চাইছেন যে কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিক। মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের পদক্ষেপ এর আগেও করেছেন। বিশেষ করে এই রাজ্যের ভোটারদের ওপরে যে সিম্প্যাথি ভোটের একটা প্রভাব থাকে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে প্রমাণ করেছেন। আপনাদের হয়তো মনে আছে যে 21-এর বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আঘাত পেয়েছিলেন। তিনি হুইল চেয়ারে করে একটা বড় অংশের প্রচার তিনি হুইল চেয়ারে করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কিছু ব্যবস্থা নিক, এটা কি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন? এই প্রশ্নে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটা দ্বিমত আমরা দেখছি। কেউ বলছেন না, নিশ্চয়ই নয়, কিন্তু কেউ বলছেন হ্যাঁ, তিনিই চাইছেন। কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় আর কয়েকদিনের মুখ্যমন্ত্রী, এই পর্বে জিতে আসলে তিনি আবার মুখ্যমন্ত্রী হবেন। এই অবস্থায় তার বিরুদ্ধে কোনো কড়া প্রশাসনিক ব্যবস্থা, তাকে গ্রেপ্তার করার মতো পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইলেজ দিয়ে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক আরও শক্ত করবে, রাজ্যের মানুষের ওপরে তার একটা নেতিবাচক প্রভাব হবে। বিজেপি অত্যাচারী একটা সরকার বা বিজেপির কেন্দ্রীয় সরকার আসলে কোনো গণতান্ত্রিক সরকার নয়, এই দাবি প্রমাণিত হবে। একটা প্যাঁচে কিন্তু এই মুহূর্তে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে, যার জন্য বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, বিষয়টা নিয়ে মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেখানেও দেখুন, দেশের সর্বোচ্চ আদালত যেভাবে ঘটনা ঘটেছে, তার যেটুকু ভিডিও এভিডেন্স আছে,
আমি যতটুকু আইন কানুন বুঝি তার ভিত্তিতে কিন্তু সর্বোচ্চ আদালত একেবারে পদক্ষেপ করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না, তা বোধহয় নয়, কিন্তু সেখানেও একটা ধীরে চলো নীতি। আরও ইন্টারেস্টিং হচ্ছে কেন্দ্রীয় বাহিনী যাদের সঙ্গে ছিল, যে কেন্দ্রীয় এজেন্সি ইডি, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দিয়েছেন, ফাইল কেড়ে নিয়েছেন বলে অভিযোগ, সেই ইডির আইনজীবী কেন্দ্রীয় সুপ্রিম কোর্টে গিয়ে বলছেন যে আমাদের সময় লাগবে, আমাদের আরও 1 সপ্তাহ সময় দেওয়া হোক। এখন রাজ্যের হলফনামার জবাব দিতে ইডির অতিরিক্ত সময়ের কারণ কি, প্রয়োজন কি? এই বিষয়টা সামনে আসছে তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন প্রকাশ্যে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ফাইল তোলা হয়েছে, প্রকাশ্যে তোলা হয়েছে, সেখানে মিডিয়া ছিল, সেগুলো টেলিভিশন ক্যামেরায় রেকর্ড হয়েছে, এবং এত কিছু থাকা সত্ত্বেও ইডি কিন্তু এখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওই সমস্ত প্রমাণ এর ভিত্তিতে ব্যবস্থা নিন বলে সুপ্রিম কোর্টে আবেদন করছে না, বরং তারা আরও বলছে আমাদের সময় দিন। সুপ্রিম কোর্টও সেই আবেদন মেনে বিষয়টা আরও 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট তারা আইন মেনে চলে, প্রোটোকল মেনে চলে, ফলে কোনো পক্ষ যদি সময় চায় সুপ্রিম কোর্ট তাকে সময় দেবে। এর আগে রাজ্যের কৌশলীরা সময় চেয়েছেন, সুপ্রিম কোর্ট সময় দিয়েছেন, এবার ইডি চেয়েছে, সুপ্রিম কোর্ট ইডিকেও সময় দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নির্বাচন এগিয়ে আসছে, এই আবহে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ধার আরও বাড়াচ্ছেন। তিনি এই বিরোধিতার যে ধারালো আক্রমণ, এই ধারালো আক্রমণের ধার আরও বাড়াচ্ছেন। তিনি একদিকে আইনি লড়াই লড়ছেন, কিন্তু একই দিকে তিনি রাস্তায় নেমে লড়ছেন, লড়াইটাকে দিল্লিতে নিয়ে গেছেন সাকসেসফুলি। মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসার কথা আজই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যে ইনস্ট্যান্স তৈরি করে এলেন তার একটা প্রভাব এই রাজ্যের মানুষের ওপর পড়বে। এমনিতেই এসআইআর নিয়ে একটা অংশের মানুষ তো ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় একবার জনসভায় বলেছেন যে আমি যদি এসআইআর এর বিরোধিতা করতাম, এসআইআর করতেই না দিতাম, তাহলে ওরা নির্বাচনটা করতো না। নির্বাচন যদি পিছিয়ে যেত তাহলে একটা সময়ের পর মে মাসের 4 তারিখের পর অবধারিতভাবে এই রাজ্যের যে সরকার রয়েছে সেই সরকারের বৈধতা শেষ হয়ে যেত এবং এখানে রাষ্ট্রপতির শাসন জারি হতো। অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এখনই রাজ্যে রাষ্ট্রপতি শাসন চালু হয়ে যাক। এইটার ব্যাখ্যা হিসেবে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সিম্পাথি ভোট চাইতে পারবেন। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তো রাষ্ট্রপতি শাসন যাতে চালু করতে কেন্দ্র না পারে তার জন্য এসআইআর অ্যালাউ করেছেন, তিনি নিজে বলেছেন। তাহলে তিনি কেন চাইবেন এক্ষুনি রাষ্ট্রপতি শাসন আবার চালু হয়ে যায়? এর একটা ব্যাখ্যা অবশ্য তারা দিচ্ছেন। তারা বলছেন যে যদি এখন রাষ্ট্রপতি শাসন জারি হয় এবং বৈধ সরকারকে এই কয়েকদিন যার বৈধতা রয়েছে এখনই সরিয়ে দেওয়া হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের কাছে গিয়ে বলবেন যে অগণতান্ত্রিক সরকার চলছে কেন্দ্রে, তারা একটি গণতান্ত্রিক সরকারকে তার বৈধতা শেষ হওয়ার আগেই সরিয়ে দিচ্ছে। কিন্তু যদি মে মাসের 4 তারিখের পর হয় তখন রাষ্ট্রপতি শাসন কাউকে জারি করতে হবে না, দেশের সংবিধান অনুযায়ী অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না রাষ্ট্রপতি শাসনে নির্বাচন হোক, তাহলে প্রশাসনের ওপর তার যে দখল রয়েছে, তার যে গ্রিপ রয়েছে, সেটা কিন্তু তখন শিথিল হয়ে যাবে। ব্যাখ্যা পাল্টা ব্যাখ্যা অনেক আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আবার শুরুর লাইনটা আরেকবার বলি, মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন বিরোধী নেত্রী হিসেবে তিনি আজও একামেবা দ্বিতীয়াম, তার কোনো জুড়ি নেই। এমনকি দিলীপ ঘোষের মতো বিজেপি নেতা তিনিও মুখ ফসকেই হোক আনকনসিয়াসলি হোক তিনি বলে ফেলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র বিরোধী নেতা এখনো পর্যন্ত। এটা রাহুল গান্ধী শুনছেন কিনা আমরা জানি না, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো, কেন্দ্রের বিজেপি নেতৃত্ব হয়তো জানে যে যা রাহুল পারবেন না কখনো, মমতা বন্দ্যোপাধ্যায় তা পারতেও পারেন। ফলে তারা অত্যন্ত ধৈর্য নিয়ে খেলছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে ছবিটা কীরকম বদলায় আমাদের নজর সেদিকে থাকবে। আপাতত এই পর্যন্তই, নমস্কার।